হায় আল্লাহ, আমার খালি মনে হয় আমি যদি কোনোদিন কোনো মন্ত্রণালয় বা কোনো দেশ পরিচালনার দায়িত্ব পেতাম, আমি জানি না আমি চেঞ্জ হবো নাকি ভবিষ্যতে, বা যদি কোনো পেতাম, জীবন দিয়ে কাজ করতাম খালি মানুষের হৃদয় জয় করার জন্য। মানুষের হৃদয় জয় করা মানে আল্লাহর হৃদয় জয় করা। আসসালামু আলাইকুম। 2021 সালে আসিফ নজরুলের পোস্ট 2024 সালে এসে ভুলে গিয়েছেন। একদিন আগে জানিয়ে দিয়েছেন মিডিয়ার হত্যাকাণ্ড নিয়ে কোনো কমিশন হচ্ছে না। 2 দিন আগে আমার সব শেষ ইউটিউবের যে ভিডিও সেখানে বলেছিলাম এবং চ্যালেঞ্জ দিয়ে বলেছিলাম যে মিডিয়ার হত্যাকাণ্ড নিয়ে কোনো কমিশন হচ্ছে না। আমি আগে জানলাম কিভাবে? যারা জানিয়েছে তারাই জানিয়েছে যে সামনে অবস্থা খুব ভয়াবহ। বিএনপি জামায়াত সহ অনেক লোকজন আছেন, তাদের কিছু কিছু লোকজন মুখ পুষা ফেলেন যে ইলিয়াস ভাই হলো গিয়া আমাদের শত্রু, ইলিয়াস ভাই মনে হয় নতুন কিছু বোধহয় চায়। আমরা নতুন কিছু চাই না, আমরা এই দেশে নির্বাচিত সরকারই চাই। কিন্তু এই সরকারের কাছে আমাদের কিছু চাওয়া ছিল, সেই চাওয়াগুলো পূরণ যে হবে না সেটা কবে জানলাম? বিডিআর হত্যাকাণ্ড নিয়ে যেসব জওয়ানরা জেলখানায় আছে, আমি কল্পনাও করি নাই যে 5 তারিখের পরে প্রথম শুনানি যেটা হইল সেখানে তাদেরকে ছাড়বে না। কিন্তু ছাড়া হয়নি। কেন ছাড়া হয় নাই? এটা আমাকে প্রচণ্ড রকমের অবাক করেছে। তারপর থেকে কিন্তু আমি এই আসিফ নজরুলদের করা শুরু করেছে। কারণ কি, খবর তো আছে যে বিডিআরের এই যে জওয়ান, এই বিডিআর জওয়ানদেরকে তারা ছাড়বে না। কারণ এদের কাছে অনেক তথ্য আছে, যেই তথ্য তারা বের করতে চায় না। 5 তারিখ থেকে আজ পর্যন্ত এর মাঝখানে 2 জন জওয়ানকে মারা হয়েছে। সামনে 9 তারিখে একটা শুনানি আছে, জামিন শুনানি, 4 নাম্বার শুনানি 5 তারিখের পরে। 3টা শুনানির ভেতরে যে ছাত্র নেতারা আছেন, সমন্বয়করা, তাদেরকেও আমি বলেছি যে ওদের শুনানির দিন যাবেন। সব শেষ শুনানিতেও তাদেরকে খুব অনুরোধ করেছিলাম যাবেন, কেউ যায় নাই, কোনো মিডিয়াও যায় না, তাদেরকে না করে দেওয়া হয় এসব বেশি আলোচনায় না আনতে। 9 তারিখে আরেকটা আছে। আমি প্রথম যেদিন দেখলাম যে এরা কেউ যায় না, সব শেষ তাদেরকে অনুরোধ করলাম, হাসনাত সহ সবাইকে অনুরোধ করলাম যে ভাই একটু যায়েন, ওদের এটার ব্যাপারে, ওরা এখানে পরিবারগুলো থাকবে। সেই পরিবারগুলো দেশের বিভিন্ন জায়গা থেকে আসলো, কেউ গেল না। জামিন হয় না, একটার পর 3টা শুনানি গেল, 4 নাম্বার শুনানি। বিডিআর হত্যাকাণ্ডের বিচার যদি হয় তাহলে এই দেশে অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে। এই কারণে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে তারা বিচার করবে না। আপনাদের মনে আছে বিএনপির পিন্টু ভাইকে জেলখানায় স্বাভাবিক মৃত্যু হয় নাই, তাকে মেরে ফেলা হয়েছে। কারণ পিন্টু ভাইকে যদি বাঁচিয়ে রাখতো তাহলে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে অনেক ঘটনা বের হয়ে যেত, এই কারণে তাকে মারা হয়েছে। এখন এই যে বিডিআরের যারা সৈনিক আছে, এটা আমার কাছে কেউ কিছু বলে না, কিন্তু আমার ধারণা, ধরেন সব শেষ এখানে যেই এই শুনানির পরের যে মাঝখানের যে সময়টা, এই সময়ের ভেতরে তারা একটা পরিকল্পনা করতে পারে। যেহেতু এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে, আমরা এখান থেকে কয়েকজন সৈনিক ছাড়বো, সবাইকে ছাড়বে না, কান কেটে ফেলে দেব যদি সৈনিকদের সবাইকে ছাড়ে। আরেকটা চ্যালেঞ্জ নিলাম, যান, ভিডিও রেখে দিলাম, তো এই ভিডিওটা রেখে দেন। 9 তারিখ, জানুয়ারি 9 তারিখের পরে তারপরে এটা নিয়ে আপনারা চ্যালেঞ্জ আমার এটা গ্রহণ করবেন। তো এদেরকে ছাড়া হবে না। প্রথম ঘটনার পর থেকে বুঝলাম যে না, আমরা তো আসলে বিজয় উদযাপন করলাম, এত নাচাগানা করলাম, এই সরকার তো আসলে আমাদের সরকার না। এদের ভেতরে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সামনে রেখে সব ভেজাল চিটা সব এটার ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ইন্ডিয়ান পুরো সেকেন্ড লেয়ারের যা আছে সব এই জায়গায় বসানো। ডক্টর মোহাম্মদ ইউনূস চাইলেও কিছু করতে পারে না। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে রাস্তা একটাই আছে, উনি যে কোনো দিন শুনবেন যে উনি চলে গিয়েছে দেশ থেকে। এরপরে কি হবে? পুরো সেট আপ সাজিয়েছে আসিফ নজরুল, মাহফুজা আনাম, মতিউর রহমান। সব জায়গায় বিএনপির কিছু লোকজন আছেন, তাদের খুব মনে হয় আমার নিয়ে মনে হয় খুব কষ্ট কিছু, আমি ঢালাওভাবে বিএনপি জামাতকে নিয়ে ঢালাওভাবে কথা বলার মতো স্পর্ধা আমি দেখাইতে পারবো না। এই দলের মানুষ আমাকে প্রচণ্ড ভালোবাসেন, আমাকে প্রচণ্ড শ্রদ্ধা করেন, তাদের নিজেদের মানুষ মনে করেন। তারা ধান খেতে ঘুমিয়েছেন,
তাদের অনেক মানুষ হত্যার শিকার হয়েছে। এই সব শেষ আন্দোলনেও 95% মানুষ জামাত এবং এই বিএনপির লোকজন মারা গিয়েছেন, শহীদ হয়েছেন যারা। অতএব আমরা এদের ব্যাপারে কথা বলতে গেলে রেসপেক্ট করে কথা বলতে হবে, আমার ব্যাপারে কথা বলতে গেলেও একটু রেসপেক্ট দেখায় কথা বলতে হবে। আমাকে বলা হয়েছে যে জামাতের একটা গতকালকে একটা প্রতিবাদ জানিয়েছে আমার একটা বক্তব্যে। সেই বক্তব্য হচ্ছে, আমি বলেছি জামাতের যে নায়েবে আমির আছেন ওই যে তাহের সাহেব, এই তাহের হচ্ছে রয়্যাল লোক। এটা বলার পরে তারা বিবৃতি প্রতিবাদ জানিয়েছে আমার এই বক্তব্যের। আমি এটাকে খুব পজিটিভলি নিয়েছি, কারণ জামাত একটা সংগঠন, তাদের সাংগঠনিক একটা পদক্ষেপ থাকবে, এটা কোনো ব্যাপার না। আমি ওনাদের ওই ফেসবুক পেজেও জামাত ইসলামের যে পেজ আছে সেখানে গিয়ে জামাতের লোকজনেরও বক্তব্য দেখেছি, কমেন্ট দেখেছি, আমার কাছে খারাপ লাগে নাই। ওনারা মানে খুবই বন্ধুসুলভ আচরণ করেছেন। তবে জামাতের কাছে আমার অনুরোধ থাকবে, যে অভিযোগটা আমি শুনেছি এটা তো আমার নিজের বানানো না, এটা আপনাদের ভেতর থেকে আমাকে জানিয়েছে। তার বাড়িতে নইমুল ইসলাম খান, তার বাড়িতে ছিল নাইমুল ইসলাম খান, তার বাড়িতে ছিল, এবং আবু তাহের সাহেব তাকে পালাতে সহযোগিতা করেছেন। এই ছাড়াও জামাতের আরও অনেকজনের ব্যাপারে এই বিষয় আছে। শামা ওবায়েদ বিএনপির সব তথ্য ভারতে পাচার করে। শামা ওবায়েদের সাথে এখনও শেখ হাসিনার কথা হয়। বিএনপিকে বলে রাখলাম, আপনারাও সাবধান থাকবেন। আমি যদি নাকি কোনো কথা বলি, ওই কথা বিএনপি বা জামায়াতের ক্ষতি করার জন্য না। জামাত ইসলাম যেটা করেছে, বিবৃতি দিয়েছে, কোনো সমস্যা নেই। আমি আমার কথা বলেছি, আমার এটা রেসপেক্ট রেখে বলছি, এটা নিয়ে তদন্ত করবেন। যদি আসলেই কোনো কিছু পাওয়া না যায়, আমি তাহের ভাইয়ের কাছে আবার ক্ষমা চেয়ে নেব। তো এই যে বিএনপি জামায়াতের লোকজন, ওনারা কিছু কিছু লোকজন যে মনে করেন যে আসিফ নজরুল হচ্ছে তাদের লোক, তাদেরকে বলবো তারেক রহমানের বক্তব্য শোনেন। তারেক রহমান আপনার মনে হয় এমনিতেই বলে যে সামনে নির্বাচনটা কঠিন নির্বাচন? এমনিতেই বলেন যে আপনারা মনে করবেন না যে আমরা ক্ষমতায় চলে এসেছে? এগুলো এমনি বলে না, কিন্তু তারেক রহমান খবরগুলো জানে যে তারেক রহমানকে মাইনাস করার জন্য কত ষড়যন্ত্র চলছে, এবং সেইটার পার্ট হচ্ছে এই আসিফ নজরুল, রেজওয়ানা বন্যা, আরেকটা আছে ওদের সাথে ওয়াহিদ মাহমুদ, তো নামটা ভুল করছি কিনা জানি না। এই গং গত সপ্তাহে এই ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলেছেন যে 25-এর মাঝামাঝি বা শেষের দিকে আমরা একটা নির্বাচনের দিকে করি। তিনারা যাবেন না, তিনাদের কথা 26-এর শেষে গিয়ে আমরা চিন্তা করব। এর মাঝখানে সেট শেষ হয়ে যাবে, সব শেষ। বিএনপির ভাইদেরকে বলতে চাই, সব শেষ। দুদকের একজন চেয়ারম্যান আপনাদের দলের ক্যান্ডিডেট ছিল, সে বিএনপি করে না, খুব সৎ মানুষ। বিএনপির ওই চয়েসটা ভয়ঙ্কর রকমের খুবই সুন্দর একটা ছিল। এই আমার জীবনে আমি যত মানুষ সম্পর্কে জানি, একজন মানুষ হিসাবে জানতে পারি, এই বিচারক মোতাহার হোসেন তাদের মধ্যে একজন সৎ মানুষ। এই মানুষটাকে হইতে দেয় নাই আসিফ নজরুল, এই রেজওয়ানা বন্যা, ওয়াহিদ মাহমুদেরা হইতে দেয় নাই। ইভেন ডক্টর মোহাম্মদ ইউনূসও চেয়েছিল এই হোক, তাকে হইতে দেওয়া হয়নি। অতএব বিএনপির লোকজন খুব সাবধানে কথা বলেন। আমাদের মির্জা আব্বাস ভাই বলল যে করবে। বিদেশে কিছু লোকজন বসা খায়া দেয়া কাম পায় না, ইউটিউবে কথাবার্তা বলে। মির্জা আব্বাস ভাই এই কথাটার জন্য কোনো এক জায়গায় সরি বলে দিয়েন। তার একদিন আগে সম্ভবত পিনাকিদা তার ব্যাপারে একটু কথা বলছিল, এই জন্য তিনি এটা বলে ফেলেন। 6 মাস হয় নাই ভাই এখনো। 6 মাস আগে আপনাদের পক্ষে কথা বলার মতো আমরা ছাড়া কেউ ছিল না। আবার পরের 6 মাস পরে না আবার সেরকম পরিস্থিতি আসে কিনা, ইউ নেভার নো। সো খুব সাবধানে একটু কথা বলতে হবে। হ্যাঁ, আমরা আপনাদেরকে যদি কোনো কথা বলে থাকি তাহলে সেটা মনে রাখবেন, আপনাদের ভালোর জন্যই বলছি। এত মুখ পুষে ফেলা উচিত না। সো তারেক রহমান যে কথাগুলো বলছে, ভেতরে কি হচ্ছে, ঈদের পরেই এই সরকারের বিরুদ্ধে জামাত এবং বিএনপিকে মিলেমিশে আন্দোলনে নামতে হয় কিনা একটু অপেক্ষা করেন। এই যে শাহেদ আলম এখন এত কথাবার্তা বলছে না, শাহেদ আলম কিন্তু এমনিতে আমার বিরুদ্ধে লাগেন। শাহেদ আলম জানে না ওর জীবনেও কি 2 নাম্বারই করেছে? ও যে বিয়েটা করেছে, এই বিয়েটা একটা থানার ভেতরে বিয়ে হয়েছে। আশুলিয়াতে 2 জন এই গাড়ির ভেতরে করছিল, ওইখান থেকে পাবলিক ধরে আপনার একটু টানা হেঁচড়া করলো,
এরপরে পুলিশ আসলো, এসে তারপর ধরে নিয়ে গেল, পাবিগুলো ওর বিয়ে করাইতে হবে। এবং ওই একই সময় তার আরেকজনের সাথে সম্পর্ক ছিল, তার সাথে তার বিয়ে হওয়ার কথা, বিয়ের কথাবার্তাও চলছিল পারিবারিকভাবে। এই মেয়ে যখন ওই মেয়ে যখন শুনে টুনে তারপরে আসার পরে এই মূল্য বললো যে আমাকে বিয়ে করতে হবে। এই পাবলিক পুলিশ মিলে এর সাথে বিয়ে দিয়ে দিয়েছে। চ্যালেঞ্জ করেন, ওরা চ্যালেঞ্জ করেন, আমি থানার নাম টাম সব কিছু বলে দেবো, ওই ওসিরে খোঁজার চেষ্টা করতেছি। এই হচ্ছে শাহেদ আলম। আরও অনেক কিছু আছে, কিন্তু ও আমার সাথে কেন লাগলো জানেন? বিশাল বড় স্বার্থগত একটা দ্বন্দ্ব এই জায়গায়। কি দ্বন্দ্ব? শাহেদ আলমের আসিফ নজরুলকে দিয়ে যে ধান্দাবাজি সে করছে, এই ধান্দাবাজি তো সে বিএনপি আসলে করতে পারবে না। কারণ এ তো সে ভিডিও তো আমাদের কাছে আছে যে তারেক রহমান লন্ডনে থাকে, সেটা নিয়ে সে জানে না। তারেক রহমান কে সে চিনেই না। তো আমরা জানি একজন যিনি চেয়ারপারসন তিনি জেলে আছেন, ভারপ্রাপ্ত যিনি চেয়ারপারসন, কিংবা উনি কি মহাসচিব নাকি লন্ডনে যিনি আছেন? না, না, উনি এখন ভারপ্রাপ্ত চেয়ারপারসন। শাহেদ আলম চেষ্টা করছে এই সরকারকে যতদিন রাখা যায় এবং আসিফ নজরুলকে যতদিন রাখা যায়। আসিফ নজরুলের এই দেশে গিয়ে এবার ধান্দাবাজি করে আসছে কিছু, এখনো চলতেছে, এখানে বসেই তদবির বাণিজ্য চলছে। আসিফ নজরুল না থাকলে এটা করে দিবে কে? এই কারণে এখানে তো কোটি কোটি, ভাই শত শত কোটি টাকার খেলা। তো এখানে একটারে মানে করে জামিন করাই দিতে পারলেই তো শত কোটি টাকা দেওয়ার লোকজনও আছে, তার চেয়ে 1000 কোটি টাকা দেওয়ার লোকও আছে। এখন জেলখানায় যারা আছে এদের মধ্যে এরকম নাম ধরে আপনাদের বলতে পারবো, কয়েকজন আছে, এদের 1000 কোটি টাকা দিয়েও যদি জামিন করে দেয় তারা করতে রাজি। আমার কাছেই অফার আছে। তো এই বিষয়গুলো কিন্তু এখানে হচ্ছে, যেই কারণে শাহেদ আলম এখন আমাকে নিয়ে ন্যাকেট হয়ে তারপরে নেমেছে। শাহেদ আলম, আমি তোমার আগেও বলেছি, এখনও বলছি, তুমি ভাবা এই যে বিরিয়ানির দোকানে 1000 টাকা করে নিছো, তুমি এত বড় একজন লোক, আমি উবার চালাই, এটা নিয়ে তোমার এত কষ্ট, তোমার মতো এত হাই লেভেলের একজন লোক, তুমি বিরিয়ানির দোকানে যা 1000 টাকা নিলা, এটা কেমন ধরনের হয় শাহেদ আলম? তুমি এখন এই লোকের আবার আইনা ভিডিও বানায় তুমি ছাড়ছো। ওই লোকটা আমার ওইখানে বক্তব্য দিয়ে দিয়েছে, তুমি তার এলাকার লোক, বউ নিয়ে আসছিলা, খাইতে পাইতা না, সাহায্য করেছে। এবং সেই সাহায্যটা কোত্থেকে করেছে? সাংবাদিকদের যেই ভিক্ষা দেয় না খলিল ভাই এখানে অনেক সাংবাদিকরা ভিক্ষা দেয়, ওই ভিক্ষার ফুল রেকর্ড শুনবা। সো বেশি পাকনামি করতে যায় না, নিজের নিচে পরিষ্কার না করে তারপরে কথা বলে লাভ না। আমার নিয়ে খেলবা, আমার নিয়ে খেলতে আসো। আমি ইলিয়াস, আমার নিয়ে বহু খেলাধুলা হয়েছে, বুঝো নাই? এখানে যখন আসছি না, পুলিশ আসছে বাসায়, আমার নিয়ে এখানকার দূতাবাস থেকে শুরু করে আওয়ামী লীগের সবাই মিলে লাগছিল আমার নামে। এমন কোনো মানে ইসলামী টেরোরিস্ট থেকে শুরু করে সব খালি 2-3টা কথা বলে আমার নিয়ে পুলিশের কি ছিল, ইনভেস্টিগেশন ছিল। আমার বাসায় আসছে আন্ডার কভার, এসে তারপরে জিজ্ঞেস করেছে আমি রিলিজিয়নে বিশ্বাস করি কিনা। আমি ওদের উত্তর দিচ্ছি একদম, আমি বলছি আই স্ট্রংলি বিলিভ ইন গড। আমি নামাজ পড়ি কিনা, কোন মসজিদে যাই, কত অফেন যাই মসজিদে, কোন মসজিদে যাই, এই কোশ্চেন। আরও কি এগুলি বানানো টানানোর এগুলির কথা বলা হয়েছে, আমি নাকি কি বানাই টানা, এগুলি অভিযোগ করছে। তো অফিসাররা আমি শেষ পর্যন্ত যা বললাম, অফিসার আমার ইউটিউব চ্যানেলটা একটু দেখলো যে তুমি এরকম মেয়েদের নিয়ে নাকি তুমি বাজে কথা বলছো, এই সেই। তখন আমি বললাম হ্যাঁ, এই সাংবাদিক মেয়েরা আমার নিয়ে উল্টাপাল্টা কথা বলছে। কে সে? বলছে যে একটা টেলিভিশন, বেসরকারি টেলিভিশনের সাংবাদিক বাংলাদেশে, তারা আমার নিয়ে ক্রিটিসাইজ করে, আই ক্রিটিসাইজ দেম ব্যাক, এগুলি বলছি, সবই তারা জানাই দিচ্ছে। জানার পরে ওকে সে আমার কার্ড দিছে, কার্ড দিয়ে বললো যে কল মি, আমি 24/7 অ্যাভেলেবেল, তোমার যখন ইচ্ছা কল দিও। এরকম আরও অনেক তদন্ত হয়েছে ইলিয়াসের নিয়ে। আমার গ্রিন কার্ড পাওয়ার কথা আরও অন্তত 5 বছর আগে, সেই গ্রিন কার্ড মানে আমার কেসে অ্যাপ্রুভ হয়েছে আজ থেকে 1.5 মাস আগে। সো গ্রিন কার্ড আরও কয়দিন লাগবে জানি না, কিন্তু এই গ্রিন কার্ড পাইতে পারতাম বহু আগে। যখন এখানে 2016 সালে আসছে না, সেই 16 সালে শাহেদ আলম, তুমি যেরকম 2 নাম্বারই ভণ্ডামি করে এখানে কাগজ নিছো না, ইলিয়াস চাইলে 16 সালে ওই ভণ্ডামি করতে পারতো। আমারে গণজাগরণ মঞ্চের বানাইতে বলছে আমার লয়ার, যে আপনি গণজাগরণ মঞ্চে, তখন 2016 সাল, সবাই এটা দিয়ে কাগজ বানাচ্ছিল, যে অ্যাপ্লাই করছিল তাকেই কাগজ দিয়ে দিচ্ছিল। আমি আর এটারে করি নাই। কেন করি নাই জানিস? কারণ ওইখানে যায়া লিখতে হইতো, আমার লয়ার আমার বলতেছিল যে খালি তোমার নাম চেঞ্জ করে দিলে হবে, একই ঘটনা সবাই দিয়ে দিচ্ছি, কেস হয়ে যাচ্ছে। যে বাংলাদেশের ফান্ডামেন্টালিস্ট যারা আছে তারা মানুষের ধরে জবাই করছে, ওই যে অভিজিৎ হত্যাকাণ্ড হইলো, তখন এরা জবাই করছে,
তারপরে গণজাগরণ মঞ্চে এরকম ইসলামিক যে ফান্ডামেন্টালিস্ট আছে যে তারা এখানে এটার একটা টেরোরিস্ট একটা অর্গানাইজেশন হিসাবে কাজ করছে, এরকম কথাবার্তা। আমি চিন্তা করলাম যে আল্লাহ যদি আমাকে আমেরিকার কাগজ লিখে রাখেন বা আমাকে ভালো রাখেন, সেটা আমেরিকায় থাকলে হবে, বাংলাদেশে থাকলে হবে, যেখানে আল্লাহ মনে করেন ওইখানে। কিন্তু আমি এগুলি বলে আমি কোর্টে যাব, আমি ইমিগ্রেশন অফিসারের কাছে যাব, সে আমার এই লেখাটা পুরো পড়বে, পড়ে দেখবে যে আরে মুসলমানরা এত খারাপ, আমি ওই রাস্তায় শাহেদ আলম যাইনি। কি বলতে চাচ্ছি সেটা তুমি খুব ভালো করে বুঝতে পারছো। অতএব ওই কাগজ আমি নেই। আর এরপরে এইখানে এই যে উবার চালায় খাইটাই এগুলি বলে পাবলিকরে কি বলদ বানানো যাবে? তোর বাসায় মহিলা মানুষ যেই কটা আছে সব কটা প্রেগনেন্ট হয়ে যাওয়ার কথা, যেই গালি পোলাপান তোরে দিচ্ছে, আমার এই গালি দিলে জীবনে কোনো দিন ইউটিউবের সামনে আসতাম না। মানুষের সামনে যায় বলিস তুই হইলে বিশাল জমিদারের নাতি, 1000 টাকা নিয়ে খলিল বিরানির থেকে খাওয়া লাগে। তুই এত বড় এক ডেভেলপার, তুই ওয়েব ডেভেলপ করিস, তুই প্রমোটার, তুই এখানে প্রমোশনের কাজ করে তারপরে 1000 টাকা তোরে সাংবাদিকদের খয়রাতির থেকে তোরে দেয়। মানুষের বুঝতে সমস্যা আছে, তুই ভিডিও দিলেই হবে, খলিল বাইরে হাতে পায়ে ধরে আরেক ভিডিও বার করলেই হবে। শাহেদ আলম সহ যারা যারা এখন কিনা এদেরকে ক্ষমতায় রাখার জন্য চেষ্টা করছে, এটা তাদের স্বার্থের কারণে, দেশের কারণে। শাহেদ আলম এই সে মানুষের কাছে বলে বেড়ায় তার নাকি দেশের বিশাল আকারে অবদান। এ হলো সেই ব্যক্তি 2018 সালে আওয়ামী লীগের কাছ থেকে টাকা পয়সা খেয়ে সব বিভ্রান্তিমূলক কথাবার্তা বলতো, মনে আছে? ইসকনের কাছ থেকে টাকা নিয়ে তারপরে সে এখানে বাড়ি কিনেছে 2টা। ও এখন বলে ওর বউ বলে ইঞ্জিনিয়ার, ওর বউ ইঞ্জিনিয়ার কাজ করে কি এখানে রিসেপশনিস্ট। এত বড় একটা ইঞ্জিনিয়ারকে যা রিসেপশনে বসায় রাখা হয়েছে, ওর বউয়ের টাকা দিয়ে নাকি সব এখানে 2 বাড়ি গাড়ি টাড়ি সব করেছে। আমি ওপেন ডিক্লেয়ার দিয়ে গেলাম, চ্যালেঞ্জ করে গেলাম, শাহেদ আলম তোর সাথে যে কোনো ফোরামে তোর চ্যানেলে আমি বসতে চাই। আমি আমার ট্যাক্স ফাইল থেকে শুরু করে আমি আমার স্বচ্ছতা নিয়ে আসবার। তোর বউ ইনজানুয়ার একটা আছে না, তোর বউ ইনজানুয়ার কোন জায়গায় ইনজানুয়ারি করে তারপরে এই তোর বাড়ি 2টা করে দিল, ট্যাক্স ফাইল দেখা। এই দেশে তোর বউর মতো এত বিশাল বিশাল বড় একজন নাসার ইঞ্জিনিয়ারে তো তুই করতে পারবি না, তাই না? টাকা ছাড়া তো ক্যাশে তো আর টাকা দেয়নি, তাই না? চেকের মাধ্যমে টাকা দিয়েছে। সো চেক আছে, চেক দেখাইস, কান কেটে ফেলবো। এখন তোর বাপ আসিফ নজরুলের কাছ থেকে আরও ধান্দাবাজি করে আরও বাড়ি করার চিন্তা ভাবনা করছিস। সো এইসব টাকা পয়সা তো বের হয়ে যাবে এক সময়। সম্মান আর টাকা পয়সা সব একসাথে পাওয়া যায় না। আপনারা এখন এইখানে প্রথম আলোর সব সেট আপ বসায় দিয়ে যাবেন, যতদিন সম্ভব বিএনপি বা জামাতকে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না, আপনারা এখানে বসে বসে খাবেন, এইভাবে চলতে দেওয়া যাবে না। বিডিআর হত্যাকাণ্ডের প্রতিটা পরতে পরতে ইন্ডিয়া জড়িত থাকা, আওয়ামী লীগের যে নীল নকশা সেটা জড়িয়ে আছে। সাগর রুনিনিয়ানা বলে বিচার করেন, আসিফ নজরুল প্যান্ট ভিজায় ফেলতো সাগর রুনিরে নিয়ে কথা বলতে বলতে, কই সেই বিচার? শাপলা চত্বর হত্যাকাণ্ড, কই সেই বিচার? যারা গুমের শিকার তারা কই? আপনাদের সময় ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এখন পর্যন্ত 5 মাস বাতিল করা যায় না, সময় পান না সিনেমা দেখতে, জানাবেন না? শামা ওবায়দরে নিয়ে হলের ভিতরে অন্ধকারে যায় বসেন, তো আমরা বুঝি না এগুলি কিছু। আপনারা সিনেমা দেখতে যাওয়ার সময় পান, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল করার সময় পান না। এখন পর্যন্ত হাজার হাজার বিএনপি জামাতের লোকজন জেলখানায় বন্দী। গত সপ্তাহে ডান্ডা বেরি পরিয়ে জামাত শিবিরের সাবেক সভাপতিকে রাজশাহী কোর্টে তোলা হয়েছে। আমার এই ফেসবুকে সে ছবি দিয়েছে, ভিডিও দিয়ে রেখেছি। কেন এখনো পর্যন্ত সেটার ব্যাপারে ব্যবস্থা নেওয়া যায় নাই? কিসের জন্য? আরও কত বছর সময় চান? এমনি বসে বসে লুটপাট করবেন। আমার এই নেতা ফোন করে, ওই নেতা ফোন করে, ইলিয়াস ভাই এরা তো আমাদেরই লোক, এদের সাথে এরকম করলে তৃতীয় পক্ষ ঢুকবে। আর ভাই এরা আপনার লোক হইতে পারে, আমার লোক না। আমি তো আপনার দলের কেউ না, আমি তো বিএনপি জামাতের লোক না। বিএনপি জামাতের টাকা নিয়ে আমি কি আমার সংসার চালাই নাকি? আমি আপনার টাকায় কথা বলবো? আমি আমার যে সমস্যা, আমার সমস্যা ইন্ডিয়ায়, অথবা আমার ওইটা না পাইলে তো আমি মনে করবো না এই দেশ স্বাধীন হয়েছে। ওনাদের কথা হইল বিপি নূর, ইলিয়াস ভাই দেখেন এখানে তো অনেক কিছু করা যায় নাই। আসিফ নজরুল পর্যন্ত সে আমার ফোন করে ওই একই গান, ইলিয়াস কি অবস্থা ভাই, আপনি তো বলছেন ওখানে বসে বসে, এখানে তো অনেক সমস্যা ভাই, অনেক চাপ। আপনারা এত চাপ নিয়ে কাজ করতে বলছে কে আসিফ নজরুল? বিপি নূরও একই, আরো কয়েকজন রাজনীতিবিদ একই আলাপ। এদের অনেক চাপ, কাজ করতে পারে না। এত চাপ, মানুষ তো জীবন দিয়েছে এই দেশে, আবার নামবে দরকার হইলে। আপনি বলেন কি করা লাগবে, বলেন, তারা আসবে, আবারও রাস্তায় নামবে, আবারও জীবন দিবে। কোথা থেকে চাপটা আসে, কারা চাপ দেয় বলে দেন। এইভাবে চাপ মনে মনে আপনি চাপ মনে করায় তারপরে সবাই মিলেমিশে ভাগ বাটোয়ারা করে খাবেন। এই জন্য 2000 মানুষ জীবন দেয়নি।
অতএব যারা মনে করেন যে আসিফ নজরুল্লাহ তাদের তৃতীয় পক্ষ, সারা অন্য কিছু, আসিফ নজরুল রায় তৃতীয় পক্ষ, তারাই আপনাদেরকে বিএনপি এবং জামায়াতকে মাইনাস করার জন্য আপনারা মনে করছেন বিএনপির কিছু লোকজনের এই সুবিধা, কি সুবিধা দিয়েছে, গরুর হাট, মাঠ আর ঘাট, এগুলো আপনারা এখন দখল করে খাচ্ছেন, তাই না? তো এটা খেয়েই খুশি। আর কিছু মামলা বাণিজ্য, তদবির বাণিজ্য টাণিজ্য হচ্ছে ওই জায়গায়, এইসব এই 2 নাম্বারই কিছু কাজ, আর কিছু জায়গায় টাদাবাজিও হচ্ছে, এগুলো করে বিএনপি জামায়াত খুশি। কিন্তু এইটা চিন্তা করেন নাই যে আপনাদেরকে দিয়ে এগুলো করিয়ে তারপরে তারা সারা দেশে বোঝানোর চেষ্টা করছে বিএনপি বিশাল চাঁদাবাজ একটা দল, জামাত ইসলাম বিশাল চাঁদাবাজ একটা দল, এরা হচ্ছে গিয়ে এই আওয়ামী লীগের লোকজনকে তারা দিচ্ছে। এই মিডিয়া, সেই মিডিয়া যারা কিনা আপনাদের কথা বলে না, আপনাদের নাম তারেক রহমানের বক্তব্য চালায় না এরা। তারেক রহমানের নাম বলার আগে তাকে খাম্বা টাম্বা এগুলো বলে কথা বলতো, মনে নাই? এই মিডিয়া সেই মিডিয়া একটাও চেঞ্জ করে নাই, সব ওই জায়গাতেই আছে, শুধু সময়ের অপেক্ষায় আছে। সব সেট ঠিক হইলে এই যে চিন্তা করছেন না, সব কিছু চেঞ্জ হয়ে যাবে। এই যে গোয়েন্দা সংস্থা, আপনার কি মনে হয়? মানব জমিন নিউজ করেছে, দেখেছেন গত পরশুদিন কি বলেছে তারা? যে ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে এসে 1 ঘন্টা কোনো হিসাব ছিল না, এই 1 ঘন্টা তিনি কোথায় ছিলেন? সে 1 ঘন্টা মানব জমিন বলেছে সে সেনাপ্রধানের সাথে ছিল। কেন? ডক্টর ইউনুসকে বাইপাস করে সেনাপ্রধানের সাথে পররাষ্ট্র সচিবের এই বৈঠক কে করিয়ে দিয়েছে? এটা খুঁজে বের করতে হবে। যারা মনে করছেন তৃতীয় পক্ষ, দিন যত যাবে তত বিএনপি এবং জামায়াতের জন্য এই দেশ কঠিন হয়ে দাঁড়াবে। যারা মনে করেন যে না, ওদেরকে আরো সময় দেওয়া উচিত, এই ইলিয়াস ভাই এখন এত এইসব নিয়ে কথা বলার দরকার নাই, আচ্ছা ধরেন দুর্নীতি দমন কমিশন সব শেষ, যেটা বিএনপি চেয়েছিল একজনকে বসতে দেয়নি। পুলিশের ভেতরে আপনি দেখেন ডিএমপি কমিশনার, আইজিপি, কেন বাইরের থেকে আনতে হবে কেন? পুলিশের ভেতরে ডেডিকেটেড ছিল না, ডিপ্রাইভড অফিসার ছিল না, যারা কিনা মনে করেন যে একজন এসপি আছে, ডিআইজি আছে, তারা কি প্রমোশন দিয়ে উঠানো যাইতো না? বাইরের থেকে কেন আনতে হইলো? যারা কিনা প্রথম আলোতে কলাম লিখতো, কেন এছাড়া কেউ ছিল না? বিষয়টা খুব পরিষ্কারভাবে সাদা চোখে দেখতে হবে যে আসিফ নজরুল হঠাৎ করে 3 তারিখে বিশাল আকারে রাস্তায় নেমে একদম ছাত্রদের সাথে হাতে হাত দিয়ে তারপর রাস্তায় নেমে গেল, এই ফারুকি টারুকি এরা হঠাৎ করে রাস্তায় চলে আসলো, কোনো কিছুই এমনিতে হয় নাই। এগুলোর সবগুলোর পেছনে কারণ আছে। এরা কেন এসেছে, কেন এদের সাথে মিলেছে, কিভাবে এরা সরকারে চলে আসলো, কিভাবে উপদেষ্টা হয়ে যাচ্ছে, এগুলো সব হিসেব মেলাইতে হবে। সো বিএনপির যেসব নেতারা আপনার ওই সময় মতো গিয়ে তারপরে আপনাদের সামনে বলবে যে হায় হায় কী করলো, ইলিয়াস আগে যা বলেছিল সেটাই তো ঠিক হইলো, তাদের কিন্তু সমস্যা হবে না। সমস্যা হবে কার জানেন? সমস্যা হবে খালেদা জিয়ার, সমস্যা হবে তারেক রহমানের, সমস্যা হবে আপনারা যারা ধান খেতে কিছুদিন আগে ঘুমাইতেন তাদের। একই রকম জামাতের নেতাদের উপরে আবারও চরম, এই যে ডাক্তার শফিকুর রহমান থেকে শুরু করে ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ, যারা যারা আছে, কি টর্চার, কি নির্যাতন এদেরকে সহ্য করতে। এখন পর্যন্ত এটিএম আজহার ভাই কেন জেলখানায়, গোলাম পারোয়ার কি কষ্ট সহ্য করেছে, মানে জামিন হয়েছে, জামিন হওয়ার পরে আবার ঢুকিয়ে রেখেছে, পুরো সময়টাই জেলখানায়। কিন্তু কিছু নেতা যাদেরকে নিয়ে আমরা কথা বলি, তাহের মিয়ার তো কিছু হয় নাই, তাহের মিয়ার খুব বেশি কষ্ট সহ্য করা লাগে নাই। এগুলো একটু হিসাব মেলাইতে হবে যে কাদের সাথে এদেরই ছিল। ডক্টর আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় থাকে, ছাত্রলীগ গিয়েও তারা একদিন একটা গুতা দেয় নাই। কারা তাদেরকে মেসেজ দিয়ে রেখেছে যে আসিফ নজরুলকে কিছু বলা যাবে না, একদিন জেলখানায় যাইতে হইল না, এত বড় বড় কথাবার্তা বলেও। আমি এটা নিয়ে ঘাটাঘাটি করতে চাই না। আর কথা হইল যে দেশ স্বাধীন হয়েছে, এখন আমাদের হাতে সময় আছে। আমরা এই সাগররুনি হত্যাকাণ্ড বলেন, শাপলা চত্বরের হত্যাকাণ্ড বলেন, গুম, যারা এখন পর্যন্ত জেলখানায় আছে, বিডিআরের জওয়ান, বিডিআরের অফিসার যাদেরকে হত্যা করা হয়েছে সেটার বিচার, এই সবগুলোর বিচার হইতে হবে। 21শে আগস্ট থেকে শুরু করে উদিচি, ছায়ানট, যেখানে যেখানে বোমা হামলা হয়েছে এগুলোর বিচার হইতে হবে। শুধু বিএনপির লোকজনকে আপনি এখান থেকে মামলা থেকে অব্যাহতি দিবেন ন, এটার তদন্ত হইতে হবে কারা করেছে। তারেক রহমান করে নাই, লুৎফুজ্জামান বাবর করে নাই, তাহলে করেছে কারা? এদের ভেতরে একটা বিশাল আকারের আপনি সবটা যদি চিন্তা করেন না, দেখবেন ইন্ডিয়ার জায়গাগুলোতে হাত দেওয়া হচ্ছে না। আপনি দেখেন বিডিআরের জওয়ান, তাদেরকে ছাড়া হচ্ছে না। লুৎফুজ্জামান বাবর, গিয়াসউদ্দিন আল মামুনকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে, লুৎফুজ্জামান বাবরকে ছাড়া হচ্ছে না। ডিজিএফআইয়ের আপনার সাবেক যেই কর্মকর্তা
রেজ্জাকুল হায়দারকে ছাড়া হচ্ছে না, কিন্তু আব্দুর রহিম ওনাকে কিন্তু মেরে ফেলা হয়েছে। এইভাবে যারা যারা এখন পর্যন্ত এদের বিপক্ষে, যাদেরকে দিয়ে ইন্ডিয়ার এইসব জিনিস সব বের হয়ে যাবে, তাদেরকে দেখবেন আস্তে আস্তে মেরে ফেলা হচ্ছে। রাস্তাঘাটেও দেখবেন এখন অনেক দুর্ঘটনায় মানুষ মারা যাচ্ছে। এগুলো এইভাবে খুব সুপরিকল্পিতভাবে তারা তাদের জায়গাগুলো পরিষ্কার করছে, খালি দেখছে যে কারা আমাদের বিপক্ষে, তারপরে তারা ঠিকই আবার ছোবল দেবে। যাই হোক দর্শক, আপনাদেরকে আমার শেষ যে বক্তব্য সেটা আমি আপনাদের জানাইতে চাই। নিজেকে আসলেই মাঝে মধ্যে খুব অসহায় মনে হয়, যে মনে হচ্ছে কিনা আমরাই কি করছি কিনা, আমরাই কি ভুল পথে হাঁটছি কিনা, এটা নিয়েও না চিন্তা করি। তো চিন্তা করে পাই না আসলে, মানে এত মানুষ, এত বিশাল একটা দেশ, ভাই এত বড় একটা ঘটনার পরে কারো কি ইচ্ছা করে না যে না, দেশটা আসলে একটু ভালো কিছু হোক? সব মনে হচ্ছে তারা ক্ষমতায় এসছে, কিছু টাকা পয়সা লুটপাট করবে, সেই আওয়ামী লীগের মতো একইভাবে চলবে দেশ। এই দেশের জন্য কি করলেন রে ভাই? জিনিসপত্রের দাম থেকে শুরু করে কোনো জায়গার কার্যকর কোনো পদক্ষেপ নাই, তারা সিনেমা দেখতে যায়। এইভাবে দেশই করার জন্য এতগুলি মানুষ মারা গেল। তো আপনাদের কাছে অনুরোধ, ভাই এগুলি দেখলে খারাপ লাগে, যদি এইসব ছায়া দিয়ে যদি চুপ থাকতে পারতাম তাহলে অনেক ভালো থাকতাম। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।